বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে জুলাই আন্দোলন যা প্রচণ্ড আলোড়ন তুলেছিল সেটা নিয়েই আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। মানে আমাদের হাতে যে বিভিন্ন সোর্স, রিপোর্ট, তথ্য আছে সেগুলোর ভিত্তিতে আসলে বোঝার চেষ্টা করব এর কারণটা কি ছিল, ঘটনাগুলো কেমন ছিল আর এর প্রভাবটা কতখানি। হ্যাঁ, ঠিক। মানে আমাদের এই আলোচনার মূল লক্ষ্য হবে যে এই সূত্রগুলো থেকে পাওয়া জরুরি তথ্যগুলো এক জায়গায় এনে একটা পরিষ্কার চিত্র তৈরি করা। কেন এই আন্দোলনটা শুরু হলো, কিভাবে এটা ছড়ালো, ফলাফলটা কি হলো, আর বাংলাদেশের ভবিষ্যতের ওপর এর মানেটা কি দাঁড়ায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম শুরু থেকে। 1 জুলাই 2024 সুপ্রিম কোর্টের একটা রায় এলো সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আবার চালু করার। বলা হচ্ছে এটাই নাকি ছিল সেই স্ফুলিঙ্গ। কিন্তু শুধু একটা রায় থেকে এত বড় একটা ঘটনা, সূত্রগুলো ঠিক কি বলছে? দেখুন, ওই রায়টা অবশ্যই একটা বড় ট্রিগার ছিল। মানে প্রাথমিক কারণ ওটাই। ছাত্রছাত্রীরা তো নামলো এর বিরুদ্ধে। তাদের মূল দাবিটা ছিল মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু হোক। কিন্তু আসলে এই দাবিটা খুব দ্রুতই একটা বড় প্রতিবাদের চেহারা নেয়। বড় প্রতিবাদ মানে ঠিক কিসের বিরুদ্ধে? শুধু কোটার বিরুদ্ধে তো নয় তাহলে? না না, শুধু কোটা না। এই আন্দোলনটা খুব তাড়াতাড়ি স্বজনপ্রীতি, দুর্নীতি আর তৎকালীন সরকারের যে একটা সামগ্রিক শাসন ব্যবস্থা তার বিরুদ্ধেই চলে যায়। সাধারণ ছাত্রছাত্রীদের যে ব্যাপক অংশগ্রহণ, সেটাই এটাকে একটা গণ আন্দোলনের মতো করে তোলে। মানে এটা শুধু কোটা সংস্কারের মধ্যে আজ থাকেনি, এটা একটা পুরো সিস্টেমের প্রতি মানুষের অনাস্থা হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা। আর ঠিক এর পরপরই তো পরিস্থিতি বেশ খারাপের দিকে মোড় নেয়। মানে 15 থেকে 20 জুলাই ওই সময়টাতে কি ঘটেছিল? আমাদের সূত্রগুলো তো বেশ ভয়াবহ ছবি দেখাচ্ছে। হ্যাঁ, ওই সময়টা আসলে খুব খারাপ ছিল। শান্তিপূর্ণ অবস্থানে ছিল শিক্ষার্থীরা, তাদের উপর নিরাপত্তা বাহিনী মানে পুলিশ, র্যাব, এমনকি আধা সামরিক বাহিনী এবং সাথে বিভিন্ন সূত্রে জোরালোভাবে এসেছে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের লোকেরাও খুব সহিংস আক্রমণ চালায়। এই সহিংসতার মাত্রাটা ঠিক কেমন ছিল? আর রাষ্ট্রীয় পদক্ষেপগুলো, মানে সরকার কিভাবে রিয়্যাক্ট করলো? সূত্রগুলো বলছে দমনপীড়ন ছিল মারাত্মক। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যাকে বলে ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউ জারি করা হয়, এমনকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে। ঢাকায় নাকি হেলিকপ্টার থেকেও গুলি আর টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, এমন কথাও জানা যায়। এর ফলে শত শত, কিছু সূত্র বলছে সংখ্যাটা 1400-রও বেশি মানুষ মারা যান, হাজার হাজার আহত, আর গ্রেফতারের সংখ্যাটাও এনর্ম, প্রায় 11,000-এর বেশি। এটা সত্যি নজিরবিহীন ছিল। এত কিছুর পরেও তো সুপ্রিম কোর্ট কোটার হার কমিয়ে একটা নতুন সিদ্ধান্ত দিয়েছিল, তাই না? কিন্তু তাতেও কি পরিস্থিতি শান্ত হয়? না, একদমই না। 21শে জুলাই সুপ্রিম কোর্ট কোটা 5% নামিয়ে আনে ঠিকই, কিন্তু ততদিনে আন্দোলনটা আর শুধু কোটার দাবিতে সীমাবদ্ধ ছিল না। এটা একেবারে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়ে গেছিল। সহিংসতা, সংঘাত চলতেই থাকে। এবং এর ক্লাইম্যাক্সটা এলো 5 আগস্ট 2024। বেশ নাটকীয় সমাপ্তি। ঠিক তাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, দেশ ছাড়লেন। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। এই সরকার পরে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য প্রায় 15টা মতো কমিশন তৈরি করে, আর গণতন্ত্র, জবাবদিহিতা এই মূল বিষয়গুলোকে ধরে একটা জুলাই সনদ তৈরির কাজও শুরু করে। বলতে পারেন এটা একটা নতুন সামাজিক চুক্তির মতো ব্যাপার। এই যে এত বড় একটা আন্দোলন হলো, এর নেতৃত্বে কারা ছিল? সূত্রগুলো বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে একটা সংগঠন কাজ করেছে, কিন্তু এটাও নাকি খুব একটা সেন্ট্রালাইজ ছিল না, মানে বিকেন্দ্রীভূত। একদম। কোনো একজন নির্দিষ্ট নেতা বা কোনো কেন্দ্রীয় কাঠামো সেভাবে ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, এই ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছিল। তথ্য দেওয়া নেওয়া, লোকজনকে সংগঠিত করা, সবকিছুতেই এর ব্যবহার ছিল ব্যাপক। অনেকে তো এটাকে বিপ্লবও বলছেন। এটা আসলে ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ অংশগ্রহণ। নারী নেতৃত্বের কথাও কিন্তু বেশ শোনা গেছে। নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, এই নামগুলো সামনে এসেছে। তাদের ভূমিকাটা কেমন ছিল আর পরে তাদের অভিজ্ঞতা? তারা নিঃসন্দেহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, প্রতিবাদ সংগঠিত করতে সাহায্য করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে জাতিসংঘের পর্যবেক্ষণে একটা বেশ চিন্তার বিষয় উঠে এসেছে।
আন্দোলনের পরে অনেক নারী কর্মীকেই কিন্তু লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে। যেমন ধরুন ধর্ষণের হুমকি, হেনস্থা, সোশ্যাল মিডিয়াতে অ্যাট্যাক, এইসব। তাদের ভূমিকাকে ধীরে ধীরে একটু সাইডলাইন করার চেষ্টাও নাকি দেখা গেছে। এটা আসলে আন্দোলনের ভেতরের চ্যালেঞ্জগুলোকেও তুলে ধরে। এটা আসলেই উদ্বেগের। আচ্ছা, এত মানুষের মৃত্যু, এত আহত, এই ঘটনার পর স্বাভাবিকভাবেই তো জবাবদিহিতার প্রশ্নটা খুব বড় হয়ে ওঠে। তদন্ত বা বিচারের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে এর মধ্যে? হ্যাঁ, একটা বড় অগ্রগতি হল 12ই ফেব্রুয়ারি 2025-এ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিসের একটা রিপোর্ট বেরোয়। সেখানে বলা হয়েছে প্রায় 1400 বিক্ষোভকারীকে টার্গেট করে হত্যার প্রমাণ পাওয়া গেছে, বেশিরভাগই তরুণ আর গুলিতে নিহত। অন্তর্বর্তী সরকার এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটা সংশোধন করে তদন্ত শুরু করেছে। আর নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মানে আইসিসিকে যুক্ত করার একটা জোরালো দাবি উঠছে। জবাবদিহিতার একটা চাপ তৈরি হয়েছে নিঃসন্দেহে। আন্দোলনের পরে রাজনৈতিক অঙ্গনেও তো বেশ কিছু নতুন জিনিস দেখা যাচ্ছে। নতুন দল তৈরি হচ্ছে, আবার বিক্ষোভও হচ্ছে। হ্যাঁ, ঠিক। আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতাদের অনেকেই কিন্তু এখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। ডিসেম্বরে যেমন জাতীয় নাগরিক কমিটি তৈরি হলো, আবার পরে 28 ফেব্রুয়ারি 2025-এ নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠিত হয়েছে। এছাড়া মে মাসে শাহবাগে আবার বড় বিক্ষোভ দেখা গেল। সেখানে জুলাই ঘোষণা বাস্তবায়ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, হত্যাকাণ্ডের বিচার, এই দাবিগুলোই ছিল প্রধান। এর জের ধরে পরে দলটির নিবন্ধন আর কার্যক্রম স্থগিত করা হয়। আর আহত বিক্ষোভকারীরাও কিন্তু বসে নেই, তারা তাদের ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবিতে সোচ্চার। জুনেও আমরা দেখেছি তারা রাস্তায় নেমেছে। মানে আন্দোলনের রেশটা এখনও রাজনীতিতে, রাজপথে বেশ ভালোভাবেই আছে। সব মিলিয়ে যদি দেখি, তাহলে এই জুলাই আন্দোলনের উত্তরাধিকার বা লিগেসিটা কি? সূত্রগুলো থেকে মূল কোনো বার্তাটা আমরা নিতে পারি? এর অনেকগুলো দিক আছে আসলে। প্রথমত, এটা তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট রাজনৈতিক জাগরণ তৈরি করেছে, যা আগে দেখা যায়নি। দ্বিতীয়ত, এটা বাংলাদেশের ভেতরে যে গভীর কাঠামোগত দুর্নীতি বা একটা অসহিষ্ণুতার সংস্কৃতি ছিল, সেটাকে একদম সামনে এনে ফেলেছে। তৃতীয়ত, এর ফলেই কিন্তু বিচার বিভাগ, পুলিশিং, মানবাধিকার, নির্বাচন ব্যবস্থার মতো এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছে। এটা একটা পরিবর্তনের ইচ্ছারই প্রতিফলন। আর চতুর্থত, নারী অধিকার এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে যে সামাজিক বা প্রাতিষ্ঠানিক বাধাগুলো আছে, সেগুলো কিন্তু এই আন্দোলনের মাধ্যমে বেশ পরিষ্কারভাবে সামনে এসেছে। আর রাজনৈতিক প্রভাবটা সেটা কেমন? নিঃসন্দেহে একটা বড় ধরনের রাজনৈতিক রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, মানে ক্ষমতার বিন্যাসটা বদলাচ্ছে। তরুণ নেতৃত্বধানী নতুন রাজনৈতিক শক্তি উঠে আসছে, বিভিন্ন প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। এগুলো বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে বলে মনে হয়। ক্ষমতার কেন্দ্রবিন্দুটা নড়বড়ে হয়েছে। প্রজন্মের জেগে ওঠা, যা রাষ্ট্রের চরিত্র বদলের একটা সূচনা করেছে, একটা রাজনৈতিক পালাবদল এনেছে এবং গভীরে থাকা সমস্যাগুলো সমাধানের জন্য একটা লম্বা এবং বেশ চ্যালেঞ্জিং সংস্কার যাত্রার শুরু করেছে। একদম। বাংলাদেশ এখন নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। সূত্রগুলো আমাদের দেখাচ্ছে যে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, জবাবদিহিতার একটা জোরালো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সংস্কারগুলো শেষ পর্যন্ত কতটা টিকবে? নতুন যে রাজনৈতিক শক্তিগুলো উঠে আসছে, পুরনো কাঠামোর যেটুকু টিকে আছে, আর সাধারণ মানুষের যে প্রত্যাশা, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রেখে একটা স্থিতিশীল আর গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণ করা কতটা সম্ভব হবে, এটাই এখন সবচেয়ে জরুরি আর গভীর অনুসন্ধানের বিষয়।